হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি 2025 সালের উচ্চ মাধ্যমিকে আসবে এরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের আমার আলোচনার বিষয় হলো 1986 সালের জাতীয় শিক্ষানীতি সম্পর্কে। 1986 সালের জাতীয় শিক্ষানীতি এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 1986, এই সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই 1986 সালের জাতীয় শিক্ষানীতি আলোচনার আগে কিছু কথা বলবো। সেটা হলো, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন কমিটি এবং কমিশন গঠিত হয়েছিল ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য। তো ভারত স্বাধীন 1947 সালে হয়েছিল। তারপরে গুরুত্বপূর্ণ কমিশন হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন, তার পরের গুরুত্বপূর্ণ কমিশন হচ্ছে মুদালিয়া কমিশন, এবং তার পরের গুরুত্বপূর্ণ কমিশন কোঠারি কমিশন, যেটাকে আমরা ভারতীয় শিক্ষা কমিশন নামে চিনি। তো এই সমস্ত কমিশন বিভিন্ন সুপারিশ করেছিল। তো সেই সুপারিশ অনুযায়ী বা সেই সমস্ত সুপারিশের ভিত্তিতে বা এই সমস্ত কমিশন যে পর্যালোচনা করেছিল, সেই সমস্ত পর্যালোচনাগুলোর ভিত্তিতে 1968 সালে জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয়েছিল ভারতবর্ষের শিক্ষার উন্নতির জন্য। কিন্তু 1968 সালে যে সমস্ত সুপারিশ করা হয়, সেই সমস্ত সুপারিশগুলি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। তাই 1968 সালের প্রথম ভারতের জাতীয় শিক্ষানীতির পরে 1979 সালে আবার একটি শিক্ষানীতি তৈরি করা হয়। কিন্তু সেখানেও অনেক কিছু বিষয় যেগুলো বাস্তবায়িত করা সম্ভব হয়নি। তাই আবার 1986 সালে আবার একটি জাতীয় শিক্ষানীতি তৈরি করার প্রয়োজন হয়ে পড়ে, এবং এই 1986 সালের জাতীয় শিক্ষানীতিটি একেবারে পরিপূর্ণ রূপ, অর্থাৎ একেবারে নিম্ন স্তর থেকে, প্রাথমিক স্তর থেকে একেবারে উচ্চ স্তর অর্থাৎ কলেজ ইউনিভার্সিটি লেভেলের শিক্ষা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করে, বিভিন্ন সুপারিশ করে, এবং শুধুমাত্র একটা শ্রেণীর নয়, সমাজের সমস্ত শ্রেণী, জাতি, ধর্ম, বর্ণ, বয়স্ক সমস্ত শ্রেণীর মানুষদের কিভাবে শিক্ষিত করা যাবে বা কিভাবে তাদের শিক্ষার আঙিনায় আনা যায়, সেই সম্পর্কে 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে পর্যালোচনা করা হয় এবং সুপারিশ করা হয়। তো সেই জন্য 1986 সালের জাতীয় শিক্ষানীতিটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষানীতি। তাই আমরা 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে কী কী সুপারিশ করেছিল বা করা হয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো শুরু করছি। এখানে বলছে, 1984 খ্রিস্টাব্দে তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর অত্যন্ত দুঃখজনক মৃত্যুতে তার সুযোগ্য পুত্র প্রয়াত রাজীব গান্ধী প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেন। অর্থাৎ 1984 সালে ভারতের তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তিনি কিভাবে মারা যান সেটা আমরা অবশ্যই জানি। তো তার মৃত্যুর পর তার সন্তান রাজীব গান্ধী প্রধানমন্ত্রীর আসনে বসেন। তবে তিনি জন্মসূত্রে নয়, তিনি জনগণের ভোটের মাধ্যমেই তিনি প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন। প্রধানমন্ত্রী রাজীব গান্ধী জনগণের প্রতি তার প্রথম ভাষণে তিনি এমন এক শিক্ষা ব্যবস্থা রচনা করার প্রতিশ্রুতি দেন, যা দেশের প্রাকৃতিক ও মানব সম্পদের সর্বোচ্চ মাত্রার ব্যবহার করে জাতির পুনর্গঠনকে দ্রুত রূপ দিতে সক্ষম হবে। অর্থাৎ রাজীব গান্ধী প্রধানমন্ত্রীর আসনে বসার পর তিনি জাতির প্রতি প্রথম ভাষণে জাতির শিক্ষার জন্য বা জাতির শিক্ষা ব্যবস্থা রচনা করার কথা বলেন, এবং তিনি এমন এক প্রতিশ্রুতি দেন যেটা সমস্ত স্তরের বা সম্পূর্ণ জাতির পুনর্গঠনের
রূপ দিতে সক্ষম হবে। এই মর্মে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর এই প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করার লক্ষ্যে তদানীন্তন শিক্ষামন্ত্রক চ্যালেঞ্জ অফ এডুকেশন আ পলিসি পার্সপেক্টিভ নামে একটি প্রতিবেদন পেশ করে। তাহলে কি না, এই যে প্রধানমন্ত্রী এই যে ভাষণ দিয়েছিল, সেই ভাষণের ভিত্তিতে শিক্ষা মন্ত্রক অর্থাৎ এডুকেশন যে ডিপার্টমেন্ট ছিল ভারতবর্ষের, সেই ডিপার্টমেন্ট একটি প্রতিবেদন পেশ করে, যে প্রতিবেদনটির নাম ছিল চ্যালেঞ্জ অফ এডুকেশন আ পলিসি পার্সপেক্টিভ। অর্থাৎ এই যে 1986 সালের জাতীয় শিক্ষানীতি, এই শিক্ষানীতির শিরোনাম ছিল চ্যালেঞ্জ অফ এডুকেশন আ পলিসি পার্সপেক্টিভ। এই নামে একটি প্রতিবেদন পেশ করে। এটি 1986 সালের জাতীয় শিক্ষানীতি নামে পরিচিত, অর্থাৎ এটি 1986 সালে জাতীয় শিক্ষানীতি নামে পরিচিত। এই শিক্ষানীতির সুপারিশগুলি ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতিতে বিশেষ অবদান রেখেছে। এই প্রতিবেদনে মোট 12টি অধ্যায় রয়েছে। এই যে প্রতিবেদনটা পেশ করা হয়েছিল, এখানে 12টি অধ্যায়, যার প্রথম এবং শেষ অধ্যায়ে বাদে বাকি 10টা অধ্যায়ে রয়েছে ভবিষ্যৎ ভারতের শিক্ষার গতি প্রকৃতি নিয়ে আলোচনা। অর্থাৎ প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায়, প্রথম অধ্যায়ে ভূমিকা এবং শেষ অধ্যায়ে একটা কনক্লুশন দেওয়া হয়েছিল, কিন্তু মাঝের যে 10টি অধ্যায়, সেই 10টি অধ্যায়ে শিক্ষা ব্যবস্থার গতি প্রকৃতি কী করা উচিত আগামী দিনে, সেই সমস্ত সুপারিশগুলো করা হয়েছে। নিম্নে এই অধ্যায়গুলির গুরুত্বপূর্ণ অংশ সংক্ষেপে আলোচিত হলো। এবারে নিম্নে এই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করা হবে। প্রথম অধ্যায় ভূমিকা। প্রথম অধ্যায়ে শিক্ষা বিশেষজ্ঞরা শিক্ষার নীতি নির্ধারণের প্রয়োজনীয়তার কথা বলেন। অর্থাৎ প্রথম অধ্যায়ে শিক্ষার নীতি নির্ধারণের প্রয়োজন কী, সেই নিয়ে আলোচনা করা হয়। 1986 সালের পূর্বে 1968 সালের শিক্ষানীতি ও তার ফলশ্রুতি সম্পর্কে এখানে আলোচনা করা হয়। অর্থাৎ 1968 সালের শিক্ষানীতির ফলশ্রুতি নিয়ে আলোচনা করা হয়েছিল। 1968 সালের পর দেশের সর্বত্র সকল স্তরের শিক্ষার সম্প্রসারণ ঘটে। অর্থাৎ 1968 সালে যখন প্রথম শিক্ষা নীতি চালু হলো, তারপর কিন্তু সমস্ত স্তরে শিক্ষার সম্প্রসারণ ঘটে। 10+2+3 কাঠামোটি সর্বত্রই গৃহীত হয়। 10+2+3 কি না, 10 বছরের শিক্ষা, তারপরে 10 বছরের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা, তারপরে হচ্ছে 2 বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং 3 বছরের কলেজ স্তরের শিক্ষা। এই যে 10+2 অর্থাৎ প্রথম থেকে ক্লাস 1 থেকে ক্লাস 10, তারপরে 11-12 হচ্ছে +2 এবং গ্র্যাজুয়েশনের যে 3 বছর সেটা হচ্ছে +3। অর্থাৎ 10+2+3 কাঠামোটি সর্বত্রই গৃহীত হয়। অর্থাৎ সমগ্র দেশের জন্য এই 10+2+3 কাঠামোই গৃহীত হয়। তারপর বলছে 1968 সালে শিক্ষানীতির বেশ কিছু সুপারিশ কার্যকারী হলেও অনেক বিষয় আছে যেগুলি তখনও বাস্তবায়িত হয়নি। অর্থাৎ 1968 সালের শিক্ষানীতিতে যে সমস্ত সুপারিশ করা হয়েছিল সেগুলি তখনও সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। আর তার পরবর্তীতে প্রয়োজন হয়ে পড়ে নতুন এক শিক্ষা ব্যবস্থা, এবং সেজন্যই এই নতুন শিক্ষা নীতির তৈরির চিন্তা মাথায় আসে। এছাড়া নতুন নতুন সামাজিক চ্যালেঞ্জ চাহিদা মোকাবিলা করার জন্য দেশে নতুন শিক্ষানীতি প্রচলন করার প্রয়োজন দেখা যায়। আর তাই 1986 সালের নতুন শিক্ষানীতি তৈরি করার প্রয়োজন হয়ে পড়ে। এটা হলো প্রয়োজন, যে 1986 সালের জাতীয় শিক্ষানীতির প্রয়োজন কেন ছিল, এটা প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এবারে দ্বিতীয় অধ্যায়, শিক্ষার উপাদান ও ভূমিকা। এখানে বলা হয় শিক্ষা হবে সকলের জন্য, জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সমস্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ সমস্ত স্তরের জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ সমস্ত ধরনের শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়।
শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের জাতীয় সংহতি মনোভাব গড়ে তোলা। অর্থাৎ ভারত যেহেতু একটি গণতান্ত্রিক দেশ, এই দেশে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত জাতীয় সংহতিপূর্ণ মনোভাব গড়ে তোলা শিক্ষার্থীদের মধ্যে। তারপর শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ধর্মনিরপেক্ষতা, জাতীয় সংহতি, গণতান্ত্রিক বোধ অর্জনে সহায়তা করবে। অর্থাৎ শিক্ষা এমনভাবে রচনা করতে হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে ধর্মনিরপেক্ষতা, জাতীয় সংহতি, গণতান্ত্রিক যে বোধগুলি তারা অর্জন করতে পারে। তারপর শিক্ষার বিভিন্ন স্তরের পুনর্গঠনের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ শিক্ষার বিভিন্ন স্তর, এই যে প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, কলেজ স্তর, এই স্তরের পুনর্গঠন করতে হবে। তারপর তৃতীয় অধ্যায় কি বলছে? জাতীয় ব্যবস্থায় শিক্ষা। জাতীয় শিক্ষা ব্যবস্থা হলো একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত শিক্ষা, নির্দিষ্ট স্তর পর্যন্ত জাতি, ধর্ম, বর্ণ, অঞ্চল, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সমমানের শিক্ষা ব্যবস্থা করা। অর্থাৎ জাতীয় যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা কি হবে না, জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ সকলের সমমানের শিক্ষা অর্জন করবে, তার ব্যবস্থা করতে হবে। এই শিক্ষার জন্য একটি সাধারণ কাঠামো প্রস্তুত করা হয় যা সমগ্র দেশের শিক্ষার্থীদের জন্য একই হবে। অর্থাৎ সমগ্র দেশের জন্য একই ধরনের শিক্ষা ব্যবস্থা রচনা করার কথা বলা হয়। তারপর বলা হয় জাতীয় শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বক্তব্য হল জীবনভর শিক্ষা বা লাইফ লং এডুকেশন। অর্থাৎ শিক্ষা হবে সারা জীবনের জন্য। অর্থাৎ শিক্ষার্থী যে জ্ঞান অর্জন করবে সেই জ্ঞান যেন তার সারা জীবন প্রয়োজন হয়, বা শিক্ষার্থী সারা জীবন ধরে শিখবে, এই রকম শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। জাতীয় শিক্ষানীতিতে সারা দেশে একই রকম শিক্ষা কাঠামো সুপারিশ করা হয়। অর্থাৎ জাতীয় শিক্ষানীতিতে সমস্ত দেশের জন্য একই রকম শিক্ষা কাঠামো সুপারিশ করা হয়। এই সুপারিশ অনুযায়ী 10+2+3 কাঠামোর উপর জোর দেওয়া হয়। তারপর চতুর্থ অধ্যায় কি বলছে? সাম্যের জন্য শিক্ষা। নতুন জাতীয় শিক্ষানীতির অন্যতম উদ্দেশ্য হল শিক্ষাক্ষেত্রে অসাম্য দূর করা। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যে অসাম্য রয়েছে, সবাই শিক্ষা গ্রহণ করতে পারে না, এই অসাম্য দূর করতে হবে। যারা শিক্ষা থেকে বঞ্চিত, অর্থাৎ শিক্ষার সুযোগ পায়নি, তাদেরকে শিক্ষার সুযোগ করে দিতে হবে। অর্থাৎ যারা শিক্ষা থেকে বঞ্চিত তাদেরকে শিক্ষার সুযোগ করে দিতে হবে। নিরক্ষরতা দূরীকরণ, প্রাথমিক স্তরের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। অর্থাৎ নিরক্ষরতা দূরীকরণ এবং প্রাথমিক স্তরের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে, যাতে সবাই একই প্রাথমিক স্তরের শিক্ষা গ্রহণ করতে পারে। তারপরে এই যে সমস্ত ধরনের মানুষের শিক্ষা, সেখানে বেশ কিছু স্তরকে ইন্ডিকেট করা হয়েছে, যেমন নারী সমাজের জন্য শিক্ষা। নারী সমাজের মর্যাদা বৃদ্ধির জন্য শিক্ষাকে কাজে লাগাতে হবে। যেহেতু সমাজে অর্ধেক নারী সম্প্রদায়, সেহেতু তাদেরকে শিক্ষার আওতায় না আনলে সমাজ উন্নত হবে না। এখানে কি বলছে, যে সমাজে যেহেতু অর্ধেকটা নারী, সেহেতু তাদেরকে শিক্ষার আঙিনায় আনতে হবে, তা না হলে সমাজ উন্নত হবে না। তাই তাদের শিক্ষার প্রতি বিশেষ নজর দিতে হবে। সেজন্য তাদের জন্য বিশেষ ধরনের পাঠ্যক্রম, বৃত্তিমূলক, কারিগরি, পেশাগত শিক্ষায় যাতে তারা অংশগ্রহণ করতে পারে এবং তাদের শিক্ষাক্ষেত্রে আগ্রহ যাতে বাড়ে, তার দিকে নজর দিতে হবে। অর্থাৎ বৃত্তিমূলক পাঠ্যক্রম, কারিগরি শিক্ষায় যাতে নারীরা অংশগ্রহণ করতে পারে, সেদিকে নজর দিতে হবে। তারপর কি বলছে? তপশিলি জাতির জন্য শিক্ষা। গ্রাম ও শহরে নারী পুরুষ নির্বিশেষে সমস্ত তপশিলি জাতির মানুষ যাতে শিক্ষার আঙিনায় আসতে পারে, তার ব্যবস্থা করা দরকার। অর্থাৎ গ্রাম শহরের
নারী পুরুষ নির্বিশেষে সমস্ত তপশিলি জাতিভুক্ত যারা, তারা যাতে শিক্ষার আঙিনায় আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত গরিব তপশিলি ছেলে মেয়েদের শিক্ষার জন্য আর্থিকভাবে সাহায্য করতে হবে। অর্থাৎ 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর শিক্ষার জন্য আর্থিক সাহায্য দিতে হবে। আর সেজন্যই 14 বছর বয়স পর্যন্ত অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত, প্রাথমিক স্তরের শেষ পর্যন্ত শিক্ষার ব্যবস্থা সরকার করে। এটা সরকারের দায়িত্ব যে প্রাথমিক লেভেলের 14 বছর বয়স পর্যন্ত শিক্ষার ব্যবস্থা সরকার করে দেবে। এই জন্য বিনা পয়সায় শিক্ষার ব্যবস্থা করে দেয় এবং এখন বর্তমানে সমস্ত কিছু ফ্রিতে দেয়, বই, খাতা, সাইকেল, ব্যাগ ইত্যাদি। তবে এখন উঁচু ক্লাসের জন্যও সাইকেল দেওয়া হয়, তবে এই 14 বছর বয়স পর্যন্ত অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত এটা অনেক আগে থেকেই ছিল। এটা হচ্ছে এই জাতীয় শিক্ষানীতিতে এই 14 বছর বয়স পর্যন্ত শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। তারপর বলছে, যে সমস্ত তপশিলি জাতির সন্তানরা পড়া ত্যাগ করবে তাদের জন্য প্রথাগত বইয়ের মতো শিক্ষা ও বয়স্কদের জন্য বয়স্ক শিক্ষার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ তপশিলি জাতির সন্তান যারা পড়াশোনা ত্যাগ করবে তাদের জন্য পড়ার ব্যবস্থা করতে হবে। তারপর তপশিলি জাতির ব্যক্তিদের শিক্ষক হিসাবে নিয়োগ করতে হবে। তারপর বলছে, তপশিলি জাতির ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের সুযোগ সুবিধা করে দিতে হবে। অর্থাৎ যাতে তারা আবাসিকভাবে থেকে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে তপশিলি উপজাতির জন্য শিক্ষা। তপশিলি উপজাতির জন্য অধ্যুষিত অঞ্চলগুলিতে প্রাথমিক বিদ্যালয় খোলার উপর জোর দিতে হবে। অর্থাৎ তপশিলি উপজাতির জন্য, অর্থাৎ তপশিলি জাতিরা যে সমস্ত অঞ্চলগুলিতে থাকে সেই সমস্ত অঞ্চলগুলিতে প্রাথমিক বিদ্যালয় খোলার উপর জোর দিতে হবে। উপজাতিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে রক্ষা করে সেই রকম পাঠ্যক্রমের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ উপজাতি, তপশিলি উপজাতির যে সংস্কৃতি, সেই সংস্কৃতি যাতে তারা ধরে রাখতে পারে তার ব্যবস্থা করতে হবে, মানে সেই রকম পাঠ্যক্রমে তার ব্যবস্থা থাকবে। তারপর বলছে, বিভিন্ন আবাসিক স্কুল তাদের জন্য তৈরি করে দিতে হবে। তপশিলি উপজাতিদের শিক্ষক হিসাবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। তপশিলি জাতিদের আর্থিক দিক সচল এবং প্রয়োজনে তাদের বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। মানে তাদের আর্থিক দিক সচল করার ব্যবস্থা করতে হবে এবং বৃত্তিমূলক শিক্ষারও ব্যবস্থা করে দিতে হবে। এবারে সংখ্যালঘুদের শিক্ষা। সংখ্যালঘু কারা? যারা সমাজে সংখ্যায় কম। অর্থাৎ আমরা ভারতবর্ষে বর্তমানে সংখ্যালঘু বলতে খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এদেরকে সংখ্যালঘু বলা হয়। তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর দিতে হবে। প্রয়োজনে তাদের জন্য নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং প্রশাসন এবং তাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং সেক্ষেত্রে তাদের যে সংস্কৃতি সেই রকম প্রতিষ্ঠান স্থাপন করতে হবে এবং প্রশাসন, আলাদা প্রশাসনের ব্যবস্থা করতে হবে যাতে তারা নিজেরা দায়িত্ব নিতে পারে তার ব্যবস্থা করে দিতে হবে। তাদের ভাষা ও সংস্কৃতির সংরক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। মূল পাঠ্যক্রমের সঙ্গে তাদের শিক্ষার সামঞ্জস্য বিধান করতে হবে। অর্থাৎ মূল যে পাঠ্যক্রম হবে সারা দেশের, সেই পাঠ্যক্রমের সঙ্গে তাদের পাঠ্যক্রমের একটা সামঞ্জস্য থাকবে। তারপরে কি বলছে, প্রতিবন্ধীদের শিক্ষা। প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে হবে। অর্থাৎ প্রতিবন্ধী শিশু যারা অঙ্গ প্রত্যঙ্গ বা অন্যান্য দিক থেকে যারা প্রতিবন্ধী, যাদের সমস্যা আছে, তাদেরকে এই সাধারণ শিক্ষায় অন্তর্ভুক্ত করতে হবে। সম্ভব হলে যে সমস্ত শিক্ষার্থীরা অল্পমাত্রায় দৈহিক ও মানসিক প্রতিবন্ধী তাদেরকে সাধারণ শিক্ষার আঙিনায় আনতে হবে। অর্থাৎ যাদের সম্ভব হবে সাধারণ শিক্ষা ব্যবস্থার আঙিনায় আনা, তাদেরকে আনতে হবে। মারাত্মকভাবে প্রতিবন্ধী শিশুদের জন্য জেলা সদরে হোস্টেল সহ বিশেষ বিদ্যালয় স্থাপন করতে হবে এবং যারা অনেক বেশি প্রতিবন্ধকতা আছে, যাদের বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আছে, তাদের জন্য প্রত্যেকটা জেলার সদর
জেলা সদর যেটা, সেখানে হোস্টেলের ব্যবস্থা এবং বিদ্যালয়ের ব্যবস্থা করতে হবে, মানে হোস্টেল সহ বিদ্যালয়, সেখানে থেকে তারা পড়াশোনা করবে, এরকম ব্যবস্থা করতে হবে। তারপর বলছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ প্রতিবন্ধী যে সমস্ত শিক্ষার্থী, তাদের বৃত্তিমূলক ব্যবস্থা, বৃত্তি শিক্ষার ব্যবস্থা, যাতে তারা পরবর্তী জীবনে বৃত্তি গ্রহণে সুযোগ পায় বা বৃত্তি অর্জন করতে পারে, তার ব্যবস্থা করে দিতে হবে। তারপর প্রতিবন্ধীদের শিক্ষার জন্য যতদূর সম্ভব স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে উৎসাহ দিতে হবে। অর্থাৎ এই প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আছে, অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন যেগুলো, মানে যারা প্রাইভেটভাবে, সরকারিভাবে নয়, যারা নিজেরা এই প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য যারা কাজ করছে, তাদেরকে উৎসাহ দিতে হবে এবং প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে, যারা এদেরকে শিক্ষা দিতে পারবে। অর্থাৎ সাধারণ এই যে শিক্ষক, যারা সাধারণ বিদ্যালয়ে পড়ায়, তারা কিন্তু প্রতিবন্ধী শিশুদের শিক্ষা সেইভাবে দিতে পারবে না। সেই জন্য এই প্রতিবন্ধী শিশুদের শিক্ষা দেওয়ার জন্য যে সমস্ত শিক্ষকদের যোগ্যতা আছে, সেই সমস্ত শিক্ষকদের নিয়োগ করতে হবে। তারপর বলছে বয়স্ক শিক্ষা। জাতীয় শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হলো সমাজের সমস্ত মানুষকে সুশিক্ষিত করা এবং তার জন্য বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা। নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য বয়স্ক শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। অর্থাৎ যারা বয়স্ক, তাদের জন্য সুশিক্ষা ব্যবস্থা করতে হবে। তারপর বলছে বয়স্ক শিক্ষার জন্য গ্রামাঞ্চলে প্রবাহমান শিক্ষাকেন্দ্র স্থাপন করতে হবে। অর্থাৎ বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপন করতে হবে গ্রামাঞ্চলে। দূরাগত শিক্ষা লাভের কর্মসূচির প্রসার ঘটাতে হবে। অর্থাৎ দূরাগত যে শিক্ষা, অর্থাৎ যে যেখানে থাকবে সেখান থেকেই তারা শিক্ষা অর্জন করতে পারবে, এই শিক্ষার প্রসার ঘটাতে হবে। বৃত্তি শিক্ষার কর্মসূচি প্রণয়ন করতে হবে। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করতে হবে। রেডিও, টিভি, এই সমস্ত গণমাধ্যমগুলির মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করতে হবে। তারপর বয়স্ক শিক্ষার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার ও অন্যান্য সংগঠনগুলিকে এগিয়ে আসতে হবে। অর্থাৎ বয়স্ক শিক্ষার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার, অন্যান্য সংগঠনগুলি যাতে এগিয়ে আসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এই গেল চতুর্থ অধ্যায়। তারপর পঞ্চম অধ্যায়, বিভিন্ন স্তরের শিক্ষার পুনর্গঠন। এবারে সমস্ত স্তরের শিক্ষার পুনর্গঠন নিয়ে কী সুপারিশ করেছে সেটা আমরা দেখব। প্রথমে বলছে শিক্ষার সামগ্রিক বিকাশের প্রতি লক্ষ্য রেখে পুষ্টি, স্বাস্থ্য, সামাজিক, মানসিক, শারীরিক, নৈতিক, সামাজিক ও প্রাক্ষবিক বিষয়গুলির স্বীকৃতি জানিয়ে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ সমাজের সামগ্রিক, শিশুদের যাতে সামগ্রিক বিকাশ ঘটে, অর্থাৎ তাদের দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, তার সঙ্গে তাদের স্বাস্থ্য, পুষ্টি, এই সমস্ত দিকের বিকাশ যাতে ঠিকঠাকভাবে হয়, সেজন্য আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের যে প্রকল্প, সেই প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হবে। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এটা এই ছোট শিশুদের সামগ্রিক বিকাশের জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছে সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো এটা নিয়ে পরে আবার একদিন আলোচনা করব যে এই আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনটা কী। তো বলছে যে এই আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর বলছে শিক্ষার বিভিন্ন স্তরের পুনর্গঠন করতে হবে। প্রারম্ভিক স্তরের শিক্ষার জন্য 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুকে শিক্ষার আঙিনায় ধরে রাখতে হবে। যেটা প্রথমে বলছিলাম যে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশু যাতে শিক্ষায় গ্রহণ করতে পারে বা শিক্ষার আঙিনায় থাকে, তার ব্যবস্থা করতে হবে। শিক্ষাক্ষেত্রে শিশু কেন্দ্রিকতাকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ শিশুর চাহিদাকে সম্মান জানিয়ে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ শিশু কেন্দ্রিকতার উপরে জোর দিতে হবে, শিশুর চাহিদাকে গুরুত্ব দিতে হবে, যেটা বর্তমানে সবে শুরু হয়েছে যে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বা শিশুর চাহিদাকে গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থা। এটা কিন্তু 1986 সালে বলে গেছে, কিন্তু আমাদের দেশে বিভিন্ন কারণে সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত করা সম্ভব হয়নি বা সমস্ত যে সুপারিশ তা বাস্তবায়িত করা সম্ভব হয়নি। তো সেই জন্য বহু বছর পর বর্তমানে এই শিশুকেন্দ্রিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তারপর বলছে কর্মভিত্তিক শিক্ষায় ব্যবস্থা করতে হবে।
অর্থাৎ কর্মভিত্তিক শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। তারপর বলছে জাতীয় শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হলো অপারেশন ব্ল্যাকবোর্ড। এটা জাতীয় শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ সুপারিশ, অপারেশন ব্ল্যাকবোর্ড। এটি প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এই কর্মসূচিতে বলা হয় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সব ঋতুতে ব্যবহারের উপযোগী 2টি করে বড় শ্রেণীকক্ষ থাকবে। অর্থাৎ প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কর্মসূচি। এখানে বলা হয় যে প্রাথমিক শিক্ষার জন্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সব ঋতুতে সব ব্যবহারের উপযোগী 2টো করে বড় শ্রেণীকক্ষ থাকবে এবং কমপক্ষে 2জন টিচার থাকবে, যাদের মধ্যে একজন অবশ্যই মহিলা থাকবে। এছাড়া শিশুদের শিক্ষা দেওয়ার জন্য থাকবে ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, চার্ট, প্রয়োজনীয় বই, খেলাধুলার সাজ সরঞ্জাম ইত্যাদি বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণগুলো থাকবে। এখানে ব্ল্যাকবোর্ডকে চিহ্ন হিসাবে ধরে অপারেশন ব্ল্যাকবোর্ড এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে। তো তাহলে অপারেশন ব্ল্যাকবোর্ড মূলত প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারপর বলছে সরকার, স্থানীয় স্বায়ত্তশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থাকে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে। স্থানীয় স্বায়ত্তশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনকে এর সঙ্গে যুক্ত। তাছাড়া জাতীয় শিক্ষানীতির আরও একটি উল্লেখযোগ্য সুপারিশ হলো বিধিমুক্ত শিক্ষা, অর্থাৎ শিক্ষা গ্রহণে কোনো বাধা থাকবে না। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা বিভিন্ন কারণে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, দিবা বিদ্যালয়ের পরিবর্তে রাত্রিকালীন বিদ্যালয়ের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ সেই সময় ভারতবর্ষের আর্থিক অবস্থা এতটাই সচল নয় যে সমস্ত শ্রেণীর মানুষের ছেলেমেয়েরা পড়াশোনা করার সুযোগ পায়, যার জন্য আর্থিক অবস্থা ভালো না থাকার জন্য অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না, তাদেরকে কাজে যেতে হচ্ছে। ফলে জাতীয় শিক্ষানীতিতে বলা হলো প্রয়োজন হলে তাদের জন্য রাত্রিকালীন বিদ্যালয়ের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কোনো বাধা যাতে না থাকে, সেই জন্য বলা হচ্ছে বিধিমুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে। তারপর বলছে শিক্ষার পরিবেশকে শিক্ষার্থীর অনুকূল এবং আকর্ষণীয় করে তুলতে হবে। তারপর শিক্ষার্থীরা যাতে শিক্ষার আঙিনায় আসতে কোনো বাধার সম্মুখীন না হয় সেদিকে লক্ষ্য রেখে শিক্ষার ব্যবস্থা করতে হবে, ওটাই বিধিমুক্ত শিক্ষা। তারপর মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন মানবিক বিষয়, সামাজিক বিজ্ঞানের উপর জোর দিতে হবে। বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে যাতে গণতান্ত্রিক বোধ জাগ্রত হয় সেইরূপ পাঠ্যক্রমের ব্যবস্থা করতে হবে। বিশেষ প্রতিবন্ধী শিশুদের জন্য উন্নত মানের বিদ্যালয় স্থাপন করতে হবে এবং মাধ্যমিক স্তরের শিক্ষার উন্নতির জন্য জাতীয় শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হল নবোদয় বিদ্যালয় স্থাপন। তাহলে জাতীয় শিক্ষানীতির আরেকটি গুরুত্বপূর্ণ সুপারিশ হলো নবোদয় বিদ্যালয় স্থাপন। এটি মূলত মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য। এখানে কি হয় না, যারা তুলনামূলকভাবে মেধাবী ছাত্র অথচ টাকা পয়সা বা বিভিন্ন কারণে তারা পড়াশোনা করতে পারছে না, তাদের জন্য কেন্দ্রীয় সরকার তার সম্পূর্ণ খরচ, অর্থাৎ পড়াশোনা, থাকা, খাওয়া সম্পূর্ণ খরচ কেন্দ্রীয় সরকার দেবে এবং তাদের জন্য হোস্টেলের ব্যবস্থা থাকবে। এই রকম হোস্টেলের ব্যবস্থা সহ আলাদা বিদ্যালয় স্থাপন করা হবে, যেগুলোকে বলা হয় নবোদয় বিদ্যালয়, পেস সেটিং স্কুল। তো এই যে নবোদয় বিদ্যালয়, এখানে মাধ্যমিক স্তরের ছেলেমেয়েরা পড়াশোনা করবে এবং এদের জন্য পর্যাপ্ত পরিমাণ শিক্ষক এবং বিদ্যালয়গুলো তুলনামূলকভাবে অনেক ভালো করতে হবে এবং এখানে যাতে উন্নত মানের পড়াশোনা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এই টাইপের যে সমস্ত বিদ্যালয় কেন্দ্র সরকারের অধীনে, এই বিদ্যালয়গুলিকে বলা হতো নবোদয় বিদ্যালয়। এই রকম বিদ্যালয় স্থাপন করতে হবে। এখানে বলা হয় প্রতিটি জেলায় একটি করে নবোদয় বিদ্যালয় বা মডেল স্কুল স্থাপন করা হবে, যেখানে তুলনামূলকভাবে যারা মেধাবী তারা যাতে বিনা ব্যয়ে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে পারে তার যথোপযুক্ত ব্যবস্থা থাকবে। অর্থাৎ যারা মেধাবী তাদের জন্য তারা যাতে বিনা ব্যয়ে
পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা থাকবে। এর জন্য আবাসিক বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয় এবং মাধ্যমিক স্তরের শিক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা এই বিদ্যালয়গুলিতে থাকবে এবং এই বিদ্যালয়গুলি স্থাপনে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিতে হবে। যেটা বললাম সেটাই এখানে বলা হয়েছে। তারপর বলা হচ্ছে জাতীয় শিক্ষানীতিতে উচ্চশিক্ষার জন্য বিশেষ সুপারিশ করা হয়। অর্থাৎ উচ্চশিক্ষার জন্য জাতীয় শিক্ষানীতিতে বিশেষ সুপারিশ করা হয় এবং এর জন্য প্রয়োজনীয় মাধ্যমিক বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়। গবেষণার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। জাতীয় শিক্ষানীতিতে বলা হয় উচ্চশিক্ষার ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষার উপর বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে। অর্থাৎ উচ্চ স্তরের ক্ষেত্রে মহাবিদ্যালয় অর্থাৎ কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয় এবং গবেষণার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয় এবং উচ্চশিক্ষায় যাতে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটে সেদিকে গুরুত্ব প্রদান করতে হবে। তারপর বলছে বিভিন্ন বিষয়ের জ্ঞানগুলির সমন্বয় সাধনের মাধ্যমে গবেষণার বিশেষ ক্ষেত্র গড়ে তুলতে হবে। অর্থাৎ বিভিন্ন বিষয়ের সমন্বয় সাধন ঘটবে এরকমভাবে গবেষণার কাজ যাতে হয় তার ব্যবস্থা করতে হবে। তারপর জাতীয় শিক্ষা ব্যবস্থায় মুক্ত বিদ্যালয় স্থাপনের কথা বিশেষভাবে বলা হয়েছে। অর্থাৎ জাতীয় শিক্ষা এই যে শিক্ষানীতি এখানে মুক্ত বিদ্যালয় ওপেন স্কুল গড়ার কথা বলা হয়। 1985 সালে যে মুক্ত বিদ্যালয় ইগনু স্থাপন হয়েছিল তাকে আরও সুগঠিত করতে হবে। অর্থাৎ 1985 সালে যে ইগনু অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি স্থাপন হয়েছিল সেটাকে আরও সুগঠিত করতে হবে। প্রতিটি রাজ্যে মুক্ত বিদ্যালয় খোলার উপর গুরুত্ব আরোপ করতে হবে। অর্থাৎ প্রতিটি রাজ্যে যাতে মুক্ত বিদ্যালয় থাকে তার উপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীরা চাকুরিরত অবস্থায় যাতে শিক্ষা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। মুক্ত বিদ্যালয়ে বিভিন্ন স্টাডি সেন্টার তৈরি করতে হবে এবং প্রয়োজনীয় কোর্স মেটেরিয়ালের ব্যবস্থা করতে হবে এবং শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির সাহায্য নিতে হবে। তো এইগুলো হচ্ছে শিক্ষাক্ষেত্রে পুনর্বিন্যাস। তারপরে বলছে ডিগ্রিকে চাকুরি থেকে বিচ্ছিন্নকরণ করা। এটি জাতীয় শিক্ষানীতির আরেকটি গুরুত্বপূর্ণ সুপারিশ। 1968 সালের শিক্ষানীতিতে বলা হয় একজন কোনো বিষয়ে কতটা জানে তা তার ডিগ্রি দেখে বলা সম্ভব নয়। অর্থাৎ কোনো ব্যক্তি যে কতটা জানে তা ডিগ্রির মাধ্যমে বলা সম্ভব নয় এবং সেই ডিগ্রি অনুযায়ী তাকে চাকরি প্রদান করাও যথাযথ হবে না। তাই ডিগ্রিকে চাকুরি থেকে বিচ্ছিন্ন করতে হবে। চাকুরি প্রদানকারী নিয়োগকর্তারা প্রয়োজনে বিশেষ পরীক্ষা নিতে পারে। এটা 1968 হবে না, 1986 হবে। তো এখানে বলা হয় যে এই যে চাকুরি প্রদানের ক্ষেত্রে ডিগ্রির প্রাধান্য এটাকে এর গুরুত্ব কমিয়ে প্রয়োজনে যারা নিয়োগ করবে বিভিন্ন চাকরিতে তারা প্রয়োজনে পরীক্ষা নিতে পারে। অর্থাৎ ডিগ্রির সঙ্গে চাকরির তেমন কোনো সম্পর্ক থাকবে না, কারণ ডিগ্রি দেখে বলা যায় না সেই ব্যক্তি কতটা অভিজ্ঞ এবং সেই অনুযায়ী তাকে চাকরি দেওয়া যায় না। তো এই ডিগ্রি থেকে চাকরিকে বিচ্ছিন্নকরণ করতে হবে। তবে এখানে বলা হয় অধ্যাপনা, গবেষণা, চিকিৎসা, আইন, ইঞ্জিনিয়ারিং প্রভৃতি ক্ষেত্রগুলিতে ডিগ্রির উপর গুরুত্ব দিতে হবে। যেসব চাকরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির প্রয়োজন হয় না সে সমস্ত ক্ষেত্রে চাকুরি ও ডিগ্রির সম্পর্কের অবসান ঘটাতে হবে। চাকুরির ক্ষেত্রে কর্মী বাছাইয়ের জন্য ন্যাশনাল টেস্টিং সার্ভিসের মতো উপযুক্ত সংস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন। অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে ডিগ্রির প্রয়োজন থাকবে সেগুলো ছাড়া সমস্ত ক্ষেত্রে ডিগ্রি ও চাকরির সম্পর্কের অবসান ঘটাতে হবে এবং চাকরির ক্ষেত্রে কর্মী বাছাইয়ের জন্য যে পরীক্ষা হবে সেই পরীক্ষার যে সংস্থা ন্যাশনাল টেস্টিং সার্ভিস এই সংস্থার প্রতিষ্ঠা করতে হবে। তারপর কি বলছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গান্ধীজির চিন্তাধারা ও আদর্শকে অনুসরণ করে নতুন ধারার গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে এবং গান্ধীজির বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নয়নের দিকে নজর দেওয়া প্রয়োজন। অর্থাৎ গান্ধীজির যে বুনিয়াদী শিক্ষা সেই শিক্ষার উপর জোর দিতে হবে এবং তার চিন্তাধারা অনুসরণ করে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। অর্থাৎ যেটা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছিল সেটার উপর জোর দেওয়া হচ্ছে।
তারপর ষষ্ঠ অধ্যায়, কারিগরি ও পরিচালনার শিক্ষা। নতুন শতাব্দীর অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ, উৎপাদন ও ম্যানেজমেন্ট পদ্ধতি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত জ্ঞানের বিস্ফোরণের সঙ্গে সঙ্গতি রেখে কারিগরি ও পরিচালনার শিক্ষার পুনর্গঠন করা প্রয়োজন। অর্থাৎ কি বলছে, যে অর্থনৈতিক ও সামাজিক পরিবেশের, উৎপাদন ও ম্যানেজমেন্ট পদ্ধতি, বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদি জ্ঞানের যে বিস্ফোরণ ঘটেছে তার সঙ্গে সঙ্গতি রেখে কারিগরি ও পরিচালনার শিক্ষার পুনর্গঠন করতে হবে। বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। তারপর বলছে কম্পিউটার শিক্ষা কর্মসূচিকে বিদ্যালয় স্তর থেকে শেখানোর ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে, কম্পিউটার শিক্ষার যে কথা বলা হয়েছে, এই কম্পিউটার শিক্ষা ভারতবর্ষে কিন্তু এই সময় থেকেই শুরু হয়, বা কম্পিউটারের ব্যবহারও কিন্তু বিশেষত ভারতবর্ষে এই সময় থেকে শুরু হয়, মানে অধিক হারে শুরু হতে থাকে এই সময় থেকেই। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হয় তারপর থেকেই কম্পিউটার শিক্ষা বা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন কাজকর্মের প্রয়োগ কিন্তু তখন থেকেই শুরু হয় ভারতবর্ষে। তো সেই কম্পিউটার শিক্ষার কর্মসূচিকে বিদ্যালয় স্তর থেকে শেখানোর ব্যবস্থা করতে হবে। একে পেশাগত শিক্ষার অঙ্গ হিসাবে স্থান দিতে হবে। তারপর বলছে পলিটেকনিক ও ম্যানেজমেন্ট শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং বৃত্তি শিক্ষার সম্প্রসারণ ঘটাতে হবে। তারপর উচ্চতর কারিগরি প্রতিষ্ঠানগুলোতে উন্নত গবেষণার দিকে নজর দেওয়া প্রয়োজন। উচ্চতর কারিগরি প্রতিষ্ঠান সেগুলো যাতে গবেষণা কাজ এগিয়ে নিয়ে যেতে পারে তার দিকে নজর দিতে হবে। মেয়েরা যাতে কারিগরি শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। গ্রামীণ শিল্প উন্নয়ন ও সামাজিক উন্নয়ন কর্মসূচিগুলির সমন্বয় সাধন করতে হবে। তো এই হলো ষষ্ঠ অধ্যায়। এবারে সপ্তম অধ্যায়, শিক্ষা ব্যবস্থাকে সক্রিয়করণ। শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে কার্যকারী করে তুলতে হলে সকল শিক্ষককে শিক্ষাদানে ও সকল শিক্ষার্থীকে শিক্ষা লাভে মনোনিবেশ করা উচিত। এর জন্য প্রয়োজন শিক্ষকরা যাতে আন্তরিক ও কর্মতৎপরতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হয় তার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ শিক্ষকরা যাতে সঠিকভাবে দায়িত্বপূর্ণভাবে শিক্ষা দেয় তার ব্যবস্থা করতে হবে। তারপর কি বলছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুকূল যাবতীয় সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে। অর্থাৎ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাবতীয় সুযোগ সুবিধা শিক্ষকদের দিতে হবে। শিক্ষার্থীদের কল্যাণার্থে বিভিন্ন ব্যবস্থা চালু করতে হবে। আবার শিক্ষার্থীদের কল্যাণের জন্য বিভিন্ন ব্যবস্থাও চালু করতে হবে। জাতীয় ও রাজ্য স্তরে ধার্য শিক্ষার মান বা বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের গুণগত বিচারের রীতি প্রচলনের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ জাতীয় ও রাজ্য স্তরের যে শিক্ষার মান ধার্য করা হয়েছে সেই মান পরীক্ষা করার জন্য বা তা বিচার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপর কি অষ্টম অধ্যায়, শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস। শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস ও শিক্ষার বিষয়বস্তুর ক্ষেত্রে শিক্ষার বিষয়সূচি ও পদ্ধতির সঙ্গে সাংস্কৃতিক বিষয়সমূহকে অন্তর্ভুক্ত করতে হবে। তারপর বলছে সৌন্দর্য, ঐক্য ও শিষ্টাচার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা গড়ে তুলতে হবে। অর্থাৎ ঐক্য, শিষ্টাচার, নিয়মকানুন, সৌন্দর্য এই সমস্ত বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা গড়ে তুলতে হবে। তারপর বলছে শিক্ষার্থীদের মধ্যে যাতে যথেষ্ট মূল্যবোধ গড়ে ওঠে তার সঠিক ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের ভাষা শিক্ষার ক্ষেত্রে ত্রিভাষার নীতি অনুসরণ করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীরা 3টি ভাষা শিখবে। প্রাথমিক স্তর পর্যন্ত তারা মূলত 3টি ভাষা শিখবে। সেই 3টি ভাষা কী কী? একটি হলো তার আঞ্চলিক ভাষা, দ্বিতীয়ত হিন্দি অথবা ইংরাজি, এবং তৃতীয় ভাষা হচ্ছে আঞ্চলিক ভাষা, এবং দ্বিতীয় ভাষা হিসাবে যে ভাষাটি নিয়েছে সেটি ছাড়া আরও একটি বিদেশি ভাষা তাকে নিতে হবে। তো এটাকেই বলা হচ্ছে ত্রিভাষার সূত্র বা ত্রিভাষার নীতি। তো এই ত্রিভাষার নীতিকে অনুসরণ করতে হবে। তারপর বলছে পুস্তকের গুণগত মান উৎকর্ষ সাধন, পাঠকদের পাঠদানের অভ্যাস বৃদ্ধিতে উৎসাহ প্রদান করতে হবে। প্রয়োজনে নতুন নতুন লাইব্রেরির ব্যবস্থা করতে হবে যাতে যথেষ্ট পরিমাণ পাঠ্যপুস্তকের ব্যবস্থা থাকে। তারপরে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রযুক্তির উপর গুরুত্ব দিতে হবে।
কর্ম অভিজ্ঞতার মাধ্যমে যাতে সকল স্তরের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। অঙ্ক শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, দৈহিক শিক্ষা, খেলাধুলা ইত্যাদির উপর জোর দিতে হবে। মূল্যায়ন ব্যবস্থার ক্ষেত্রে ধারাবাহিক নিরবিচ্ছিন্নভাবে সারা বছর ধরে মূল্যায়নের ব্যবস্থা রাখতে হবে, অর্থাৎ সারা বছর ধরে যাতে নিরবিচ্ছিন্ন ধারাবাহিকভাবে মূল্যায়ন হয় তার ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যালয়ে নয়, ব্যবহারিক বিদ্যাতেও অর্জিত জ্ঞানের মূল্যায়ন করতে হবে, অর্থাৎ বাস্তবিক যে জ্ঞান শিক্ষার্থীরা গ্রহণ করবে, ব্যবহারিক জ্ঞান, সেই জ্ঞানেরও মূল্যায়ন করতে হবে। সেমিস্টার প্রথা, গ্রেড প্রথা চালু করতে হবে। ব্যবহারিক পরীক্ষার প্রাধান্য হ্রাস করে বাহ্যিক পরীক্ষার প্রাধান্য হ্রাস করে আভ্যন্তরীণ মূল্যায়নের উপর সঠিক গুরুত্ব দিতে হবে। অর্থাৎ এই যে বাহ্যিক পরীক্ষা হয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই বাহ্যিক পরীক্ষার গুরুত্বকে হ্রাস করে আভ্যন্তরীণ পরীক্ষার উপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের সঠিক মূল্যায়নের জন্য পরীক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। তারপরে নবম অধ্যায়ে শিক্ষক সম্পর্কে কি বলা হয়ে থাকে, মর্যাদার বিচারে শিক্ষকের স্তরের ঊর্ধ্বে কোনো মানুষই উঠতে পারে না। তাই শিক্ষকের সামাজিক মর্যাদা বৃদ্ধির উপর নজর দেওয়া প্রয়োজন। সেজন্য এখানে কি বলা হয়, শিক্ষকের বেতন ও চাকরির শর্তাবলী তাদের সামাজিক ও পেশাগত দায়িত্বের সঙ্গে সঙ্গতি রেখেই নির্ধারণ করা হবে। অর্থাৎ শিক্ষকের চাকরির ক্ষেত্রে বেতন এবং চাকরির যে শর্ত সেটা সময় অনুযায়ী কিন্তু বা পরিবেশ পরিস্থিতি, সামাজিক অবস্থা অনুযায়ী করতে হবে। তারপর বলে, এই শিক্ষানীতিতে বলা হয় সর্বভারতীয় শিক্ষা সার্ভিস স্থাপন করতে হবে। তারপর সারা দেশে শিক্ষকদের একই রকম বেতনের হার, চাকুরির শর্ত, চাহিদা মেটাবার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ সারা দেশে যাতে শিক্ষকদের বেতন একই রকমের হয়, চাকরির শর্তও যাতে একই রকম হয় তার ব্যবস্থা করতে হবে। শিক্ষণ হবে একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষণ একটি নিরবিচ্ছিন্নভাবে হবে। শিক্ষণ ব্যবস্থাকে পুনর্বিন্যাস করতে হবে। তারপর বলছে প্রতিটি জেলায় একটি করে ডায়েট স্থাপন করতে হবে। চাকুরিরত বা চাকুরি পূর্ব অবস্থায় প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, অর্থাৎ চাকুরিরত এবং চাকুরিপূর্ণ অবস্থায় যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, শিক্ষকরা প্রশিক্ষণ নিতে পারে তার ব্যবস্থা থাকবে। এবং তার জন্য ডায়েট, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং, প্রতিটি জেলায় একটি করে ডায়েট থাকবে যেখানে চাকুরিরত অবস্থায় শিক্ষকরা প্রশিক্ষণ নিতে পারবে। তারপর বলছে শিক্ষণের উন্নয়নের জন্য এনসিটিই এর উপর দায়িত্ব দেওয়া হবে। এনসিটিই অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এই যে এনসিটির আন্ডারে কিন্তু সমস্ত শিক্ষক প্রশিক্ষণ, অর্থাৎ বিএড কলেজ, ডিএলএড কলেজ, সমস্ত শিক্ষণ প্রশিক্ষণগুলো কিন্তু এই এনসিটির আন্ডারে চলে। তো এটাই বলা হয় শিক্ষণের উন্নয়নের জন্য এনসিটির উপর গুরুত্ব দেওয়া হবে। এই সংস্থার প্রধান কাজ হলো সারা দেশের শিক্ষণ প্রক্রিয়াগুলির উপর নজর রাখা এবং তাদের মান উন্নয়ন ঘটানো, বিভিন্ন শিক্ষণ প্রতিষ্ঠানগুলির মধ্যে যোগাযোগ রক্ষা করা। এবং এই এনসিটির কাজ কী হবে, সারা দেশের যে শিক্ষণ প্রতিষ্ঠানগুলো, শিক্ষণ প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর উপর নজর রাখে এবং বিভিন্ন শিক্ষণ যে প্রতিষ্ঠানগুলো সেগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করবে। এনসিটি তার ব্যবস্থা করবে বা এনসিটি তার ব্যবস্থা করে দেবে। তারপর দশম অধ্যায় কী বলছে, শিক্ষা ব্যবস্থাপনা। শিক্ষা পরিকল্পনা ও পরিচালনাকে সর্বাধিক প্রাধান্য ও অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ শিক্ষা পরিচালনা ও পরিকল্পনাকে সর্বাধিক প্রাধান্য দিতে হবে। শিক্ষা পরিচালনার জন্য নিম্নলিখিত ব্যবস্থাগুলি নেওয়া দরকার। কী কী ব্যবস্থা? প্রথমত, শিক্ষা ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বহু বছরের সার্বিক একটা পরিকল্পনা করতে হবে। তারপর শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্বায়ত্তশাসন প্রবণতা সৃষ্টি করাতে হবে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে নিজে থেকে তাদের প্রশাসন চালাতে পারে তার ব্যবস্থা করতে হবে। শিক্ষা পরিচালনায় বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রয়াসের সঙ্গে জনশক্তিকে যুক্ত করতে হবে। অর্থাৎ শিক্ষা পরিচালনার ক্ষেত্রে সরকারি ও স্বেচ্ছাসেবী প্রয়াসগুলোকে যুক্ত করতে হবে। জাতীয় স্তরে শিক্ষার উন্নয়নের জন্য সিএবিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অর্থাৎ জাতীয় স্তরের শিক্ষার উন্নয়নের জন্য সিএবি অর্থাৎ সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন, এই সিএবি সেন্ট্রাল লেভেলে উপদেষ্টা বোর্ড বলা হয় এই সিএবিকে। তো এই সিএবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জাতীয় শিক্ষার উন্নয়নের জন্য, এবং সিএবির মতো রাজ্য সরকারের এসএবি স্টেট অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন গঠন করতে হবে। তারপর কি বলছে, কেন্দ্র, রাজ্য, জেলা ও আঞ্চলিক সংস্থাগুলি যাতে শিক্ষা পরিকল্পনার সমন্বয়, তদারকি ও মূল্যায়নে অংশগ্রহণ করে তার ব্যবস্থা করতে হবে। তারপর শিক্ষাক্ষেত্রে সমাজকর্মীদের সঙ্গে বেসরকারি ভাবে আছে স্বেচ্ছাসেবী প্রয়াসকে উৎসাহিত করতে হবে। তারপর একাদশ অধ্যায় কি বলছে, সম্পদ ও পুনর্পরীক্ষা। একটি উন্নয়নশীল দেশে সার্বিক উন্নয়নের জন্য জাতীয় শিক্ষানীতির বাস্তব রূপায়ণে প্রচুর অর্থের প্রয়োজন। অর্থাৎ সমগ্র দেশের সার্বিক উন্নয়নের জন্য জাতীয় শিক্ষানীতি রূপায়ণ করতে গেলে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। বিদ্যালয়ে গৃহস্থাপন, শিক্ষার অনুকূল পরিবেশ গঠন, বৃত্তি শিক্ষা, কারিগরি শিক্ষা, গবেষণা, প্রাথমিক শিক্ষা, সার্বজনীনতা, নিরক্ষরতা দূরীকরণ, বয়স্ক শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা ইত্যাদি সমস্ত দিকে নজর দিতে হবে। অর্থাৎ এই সমস্ত দিকে বৃত্তি শিক্ষা, কারিগরি শিক্ষা, প্রাথমিক শিক্ষা, সার্বজনীন শিক্ষা, প্রযুক্তির শিক্ষা, এই সমস্ত দিকে নজর দিতে হবে। শিক্ষা খাতে ব্যয়ের পরিমাণ বাড়াতে হবে। অর্থাৎ এই সমস্ত দিকে নজর দেওয়ার জন্য খাতে প্রচুর পরিমাণে ব্যয় হবে, অর্থাৎ ব্যয়ের পরিমাণ বাড়াতে হবে। তাই শিক্ষা খাতে জাতীয় আয়ের 6% বিনিয়োগ করতে হবে। অর্থাৎ মোট যে জাতীয় আয় তার 6% শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করতে হবে, এবং পরবর্তীতে যাতে আরও বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ সবসময় কিন্তু এই 6% থাকবে না, সেটা সময় অনুযায়ী যাতে বাড়ে তার ব্যবস্থা করতে হবে। তারপর বলা হয়, প্রতি 5 বছর অন্তর শিক্ষানীতি কতটা কার্যকর হলো তা খতিয়ে দেখতে হবে। অর্থাৎ প্রত্যেক 5 বছর অন্তর অন্তর যে শিক্ষানীতি কতটা কার্যকারী হয়েছে, কতটা বাস্তবায়িত হয়েছে সেটা দেখতে হবে। শিক্ষার গুণগত মান কতটা বৃদ্ধি পেল তার বিচার করতে হবে, অর্থাৎ গুণগত মান পরীক্ষা করা। তারপরে শেষ দ্বাদশ অধ্যায়, ভবিষ্যৎ। ভারতের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার গঠন অতি জটিল। অর্থাৎ ভারতের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার গঠন বলতে এখানে এই যে শিক্ষানীতি বলা হয়েছে, সেই শিক্ষানীতি বলা হয়েছে অত্যন্ত জটিল। তবুও আমাদের বহুদিক থেকে আধ্যাত্মিক ঐতিহ্যের কথা মনে রেখে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে হবে। অর্থাৎ জটিল হলেও এইভাবে এই যে শিক্ষার যে নীতি নির্ধারণ করা হয়েছে সেগুলো যাতে লক্ষ্য পূরণ করতে পারে সেদিকে আমাদের এগিয়ে যেতে হবে। আগামী শতক যাতে একটি নির্দিষ্ট সুগঠিত শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। আর তাই একটি গুণগত উচ্চ মানের শিক্ষা কাঠামো প্রস্তুত করাই হবে আমাদের প্রধান কাজ। এই হলো জাতীয় শিক্ষানীতি 12টি অধ্যায়ের বিবরণ, যে সমস্ত সুপারিশ করেছে এবং 12টি অধ্যায়ে টোটাল যা কিছু আছে তার একটা সংক্ষিপ্ত রূপ। এবার বলছে, তবে একথা সত্য 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে যে সমস্ত সুপারিশ বা পরিকল্পনা নেওয়া হয়েছে তা কিছু ক্ষেত্রে বাস্তবায়ন হলেও বিভিন্ন দিক থেকে এমন অনেক দিক আছে যা আজও বাস্তবায়িত হয়নি। অর্থাৎ 1986 সালে যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে, সুপারিশ করা হয়েছে, সেগুলো সমস্ত দিক আজও বাস্তবায়িত হয়নি। এই বাস্তবায়ন না হওয়ার পেছনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক, অর্থনৈতিক কারণ দায়ী থাকলেও অনেক ক্ষেত্রে বাস্তবায়ন না হওয়ার মূল কারণ খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ অনেক ক্ষেত্রে বিভিন্ন গাফিলতি আছে, অনেক ক্ষেত্রে সমস্যা আছে তার জন্য বাস্তবায়িত হয়নি, আবার অনেক ক্ষেত্রে গাফিলতিও আছে যার জন্য সঠিক কী কারণে বাস্তবায়িত হয়নি সেটা বোঝা যায় না। এই জাতীয় শিক্ষানীতি 1986 বিভিন্নভাবে সমালোচিত হলেও এর অনেক ভালো দিক রয়েছে। এই শিক্ষানীতির লক্ষ্যমাত্রা পূরণের জন্য প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। তবে যাই হোক, 1986 সালের জাতীয় শিক্ষানীতিটি ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল, যার প্রভাব এখনও বর্তমানে আছে। এটাই হলো ভারতীয় শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তিভূমি। এই শিক্ষানীতিতে যে সমস্ত দিকগুলি এখনও সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি সেগুলো যাতে বাস্তবায়িত হতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমাদের এগিয়ে যাওয়া প্রয়োজন। তো এই হলো
1986 সালের জাতীয় শিক্ষানীতি, অর্থাৎ 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে কী কী সুপারিশ করা হয়েছিল বা কী কী বলা হয়েছিল তার একটা সংক্ষিপ্ত রূপ। তো প্রয়োজন হলে ভিডিওটা সেভ করে নিও এবং নোটটা তৈরি করে নিও, অথবা আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই নোটটা দেওয়া থাকবে, যাদের প্রয়োজন তারা টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে নেবে। এখানে ভিডিওর মাঝে একটা কিউআর কোড দেওয়া থাকবে, সেই কিউআর কোড স্ক্যান করলে যে লিঙ্কটি পাবে সেই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক আমার টেলিগ্রাম গ্রুপে চলে আসতে পারবে এবং এখান থেকে এই নোটের এই ভিডিওটার পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।